আচ্ছা, সামনে কি হতে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে। তো আজ আমরা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে সামনের অর্থনীতির একটা ছবি আঁকার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব যে আসলে কি ধরনের বড় বড় পরিবর্তন আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নিই। আমাদের আজকের আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা শুরু করব অটোমেশন বা স্বয়ংক্রিয় অর্থনীতি দিয়ে, যেটা আমাদের কাজের ধরনটাই পুরোপুরি বদলে দিচ্ছে। এরপর আমরা দেখব বাংলাদেশের অর্থনীতি ঠিক কী ধরনের চাপের মুখে আছে, আমাদের সমাজে কি কি পরিবর্তন আসছে, আর একদম শেষে দেখব এই নতুন বাস্তবতায় টিকে থাকতে হলে আমাদের কৌশলটা কেমন হওয়া উচিত। তো প্রথমেই আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনের দিকে। প্রযুক্তি কিন্তু শুধু আমাদের জীবনযাত্রা নয়, আমাদের কাজের সংজ্ঞাটাই একেবারে বদলে দিচ্ছে। চলুন দেখি ঠিক কিভাবে এই ব্যাপারটা ঘটছে। স্কিল হাফ লাইফ, এই টার্মটা এখন খুব ইম্পর্ট্যান্ট। এর মানে হল আজকে আপনি যে স্কিলটা শিখছেন সেটা কত দ্রুত অকেজো হয়ে যাবে। একটু ভাবুন তো, একজন ডিজিটাল মার্কেটার 5 বছর আগে যা শিখেছিলেন, আজকের এই অ্যালগোরিদম চালিত দুনিয়ায় তার কতটুকু কাজে লাগছে। এই সময়টা এত দ্রুত কমছে যে কর্মীদের উপর টিকে থাকার জন্য একটা মারাত্মক চাপ তৈরি হচ্ছে। আগে হয়তো একটা স্কিল শিখলে সেটার কার্যকারিতা থাকত বছর 5, এখন সেটা কমে এসে দাঁড়িয়েছে 3 বছরে। আর ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এটা 2 বছরে নেমে আসবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো ইউনিভার্সিটি 4 বছরের একটা ডিগ্রি শেষ করার আগেই ফার্স্ট ইয়ারে শেখা জিনিসগুলো হয়তো আর প্রাসঙ্গিকই থাকবে না। ওই যে একই কোম্পানিতে সারা জীবন কাজ করার যে ধারণা, ওটা এখন ইতিহাস। ভবিষ্যতের কর্মীরা হবেন অনেক বেশি ফ্লুয়েড। তারা আর একটা চাকরিতে নিজেদের আটকে রাখবেন না, বরং একই সাথে বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করবেন। আর জীবনের 12 থেকে 15 বার ক্যারিয়ার পরিবর্তন করাটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে, যা তাদের আগের জেনারেশনের কাছে ছিল একেবারে কল্পনার বাইরে। অটোমেশনের কারণে কিছু হোয়াইট কলার চাকরি কিন্তু বেশ বড়সড় ঝুঁকির মুখে পড়েছে, বিশেষ করে মিডল ম্যানেজার, যাদের মূল কাজটাই হলো তথ্য এদিক থেকে ওদিকে পাস করা, কিন্তু তারা নিজেরা সরাসরি কোনো ভ্যালু ক্রিয়েট করেন না। এখনকার সফটওয়্যারগুলো এই কাজটা তাদের চেয়ে অনেক ভালোভাবে করতে পারে। একইভাবে এডিটিং বা ডিজাইনের মতো ক্রিয়েটিভ সাপোর্টের কাজগুলো হুমকির মুখে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন এই কাজগুলো খুব দ্রুত শিখে ফেলছে। এতক্ষণ তো আমরা গ্লোবাল ট্রেন্ড নিয়ে কথা বললাম, এবার চলুন একটু আমাদের দেশের দিকে তাকাই। অটোমেশন আর বৈশ্বিক পরিবর্তনের এই বিশাল ঢেউ বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে নাড়া দিচ্ছে। দেশের মূল শিল্পগুলো এখন টিকে থাকার এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ প্রতি বছর প্রায় $21 বিলিয়ন রেমিটেন্স আয় করে, কিন্তু একটু ভেবে দেখুন তো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন কনস্ট্রাকশন বা ড্রাইলিংয়ের মতো কাজগুলো রোবট দিয়ে করা হবে, তখন কি হবে? ধারণা করা হচ্ছে সেখানকার প্রায় 50 থেকে 75% স্বল্পদক্ষ কর্মীর আর প্রয়োজনই হবে না। এর ফলে আমাদের রেমিটেন্স প্রবাহে একটা বিশাল ধাক্কা আসতে পারে। ঠিক একইভাবে আমাদের গার্মেন্টস শিল্পও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এই সেক্টরটা আমাদের বৈদেশিক আয়ের 60 থেকে 85% নিয়ে আসে, আর এখানে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে। আমাদের প্রধান সুবিধাটা কি ছিল? সস্তা শ্রম। কিন্তু যখন রোবট দিয়ে পোশাক তৈরি করা মানুষের চেয়েও সস্তা হয়ে যাবে, তখন আমাদের এই সুবিধাই আর থাকবে না। এর ফলে এই বিপুল সংখ্যক মানুষের চাকরি একটা বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাতাত্ত্বিক মুনাফা, এই ব্যাপারটা একটু বোঝা দরকার। খুব সহজ করে যদি বলি, এটা হলো একটা দেশের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, যখন দেশে কাজ করার মতো তরুণদের সংখ্যাটা শিশু বা বয়স্কদের চেয়ে অনেক বেশি থাকে। এই কর্মক্ষম মানুষগুলোই কিন্তু অর্থনীতির চাকাকে সবচেয়ে দ্রুত ঘোরাতে পারে। বাংলাদেশের জন্য এই গোল্ডেন পিরিয়ডটা 2040 সালের দিকে শেষ হয়ে যাবে। তখন আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে। এখন জাপানের মতো ধনী দেশগুলো এই পরিস্থিতি সামলে নিতে পারে, কিন্তু আমাদের মতো দেশের জন্য কোনো শক্তিশালী সাপোর্ট সিস্টেম ছাড়া এই বিশাল বয়স্ক জনগোষ্ঠীকে সাপোর্ট দেওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থনীতির পাশাপাশি আমাদের সমাজেও কিন্তু বেশ বড়সড় কিছু পরিবর্তন আসছে। মানুষ যেভাবে শহরে থাকছে, যেভাবে পরিবার বানাচ্ছে, সেই নিয়মগুলোও বদলে যাচ্ছে। চলুন এই নতুন সামাজিক কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি। জলবায়ু পরিবর্তনের কারণে লক্ষ লক্ষ মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে, বিশেষ করে ঢাকার দিকে আসছে। এতে ঢাকার ভবিষ্যৎ নিয়ে একটা সিরিয়াস প্রশ্ন তৈরি হয়েছে। এই শহর কি তার নিজের ওজনের ভারেই ভেঙে পড়বে? ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে প্রায় 3 কোটি মানুষ ক্লাইমেট চেঞ্জের কারণে ঢাকায় চলে আসতে পারে। এর সাথে তো ভয়াবহ বায়ু দূষণ আর যানজট আছেই। সব মিলিয়ে কোনো যুদ্ধ না হয়েও ঢাকা একটা যুদ্ধবিধ্বস্ত শহরের মতো পরিস্থিতিতে পড়তে পারে, যা একে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর একটার কাতারে নিয়ে যাবে। সমাজে আরেকটা বড় পরিবর্তন হল
বিয়ের গড় বয়স বেড়ে যাওয়া। পড়াশোনা আর কেরিয়ারের কারণে এখনকার জেনারেশন দেরিতে বিয়ে করছে। প্রতি জেনারেশনে এই বয়সটা 5 থেকে 7 বছর করে পিছিয়ে যাচ্ছে। যেটা একসময় অস্বাভাবিক মনে করা হতো, সেটাই এখন নরমাল হয়ে যাচ্ছে। দেরিতে বিয়ে এবং সন্তান নেবার এই ট্রেন্ডটা কিন্তু লম্বা দৌড়ে আমাদের পারিবারিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে। ভাবুন, যখন বাবা মায়েরা রিটায়ার করবেন, তখন তাদের সন্তানদের হয়তো নিজেদের কেরিয়ার গোছানোর সময়। এই জেনারেশন গ্যাপের কারণে বয়স্ক বাবা মাকে আর্থিকভাবে বা শারীরিকভাবে সাপোর্ট দেওয়া কঠিন হয়ে পড়বে, যা এক নতুন ধরনের সামাজিক সংকট তৈরি করবে। আচ্ছা, এবার চলুন পুরো বিশ্বের অর্থনৈতিক ছবিটা একবার দেখে আসি। বিশ্বব্যাপী অর্থ আর মুদ্রার জগতে কী ধরনের মৌলিক পরিবর্তন আসছে সেটা একটু দেখি। একটা সময় ছিল যখন বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসাবে মার্কিন ডলারের একছত্র আধিপত্য ছিল, কিন্তু সেই দিন কিন্তু শেষ। এর শেয়ার ৭১% থেকে কমে এখন ৫৮% নেমেছে। চীন ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নিজেদের মুদ্রা যেমন ইউয়ান আর রুবেলকে শক্তিশালী করছে। এর সুধা মানে হল বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন বদলে যাচ্ছে, আর এটা ভবিষ্যতে আমাদের আমদানি রপ্তানি খরচ থেকে শুরু করে অনেক কিছুকেই প্রভাবিত করতে পারে। ওই যে ব্যাংকের শাখায় গিয়ে লাইন দিয়ে কাজ করার মডেলটা, ওটা এখন বলতে গেলে মৃত্যুর পথে। মানুষ এখন সুবিধার জন্য অ্যাপ ভিত্তিক ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশের দিকে ঝুঁকছে। ভবিষ্যতে এমন অনেক ব্যাংক আমরা দেখব যাদের কোনো ফিজিক্যাল ব্রাঞ্চই থাকবে না, সবকিছু হবে ডিজিটাল। আলোচনার একদম শেষে আমরা সবচাইতে বড় আর জটিল চ্যালেঞ্জটা নিয়ে কথা বলবো। এমন একটা দুনিয়ায় কিভাবে টিকে থাকতে হবে যেখানে সত্য আর বিশ্বাসের মতো একদম বেসিক ধারণাগুলোই নড়বড়ে হয়ে যাচ্ছে। এই সহজ প্রশ্নটাই হয়তো আমাদের সময় সবচেয়ে জটিল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আসল কি? এই প্রশ্নটাই আমাদের ফাইনাল এবং সবচেয়ে বিভ্রান্তিকর প্রেডিকশনের জন্য মঞ্চটা তৈরি করে দিচ্ছে। আমরা তথ্যের এক আসন্ন সংকটের মুখোমুখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো ভিডিও বা অডিও এতটাই নিখুঁত হয়ে উঠবে যে একজন সাধারণ মানুষের পক্ষে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একটু ভাবুন তো, একজন রাজনৈতিক নেতার একটা ভিডিও ভাইরাল হলো যেখানে তিনি এমন কিছু বলছেন যা তিনি আসলে বলেননি। এর ফলাফল কি হতে পারে? এই শক্তিশালী আর চিন্তা জাগানো উক্তিটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করছি। এটাই হয়তো আমাদের সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশ্ন একটাই, এই নতুন বাস্তবতার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?